এখানে আছে গাছ। গাছ সম্বন্ধে একটা কথা বলি। এপিজে আব্দুল কালামের একটা কথা আছে, উনি বলছেন যে আমি পাখি পুষেছিলাম, পাখি উড়ে গেল। কাঠবিড়ালি পুষেছিলাম, কাঠবিড়ালি চলে গেল। তারপর আমি একটা গাছ লাগালাম, পাখি ফিরে এলো, কাঠবিড়ালিও ফিরে এলো। কত দামি কথা। এই গাছ হচ্ছে জীবন, গাছ না থাকলে মানুষ বাঁচে না। প্রকৃতির ভারসাম্য যদি প্রকৃতি হারায়, তাহলে দেখবেন পাহাড়ে ধস হচ্ছে, মালভূমিতে খরা হচ্ছে, সমভূমিতে বন্যা হচ্ছে। এখন তো পাহাড়েও বন্যা চলছে। আমরা যথেচ্ছ ভাবে গাছ কাটছি এবং প্রকৃতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কি কারণে বন্যা। ওই বন্যার জলেই ভেসে আসছে যত গাছের গুড়ি। এগুলো সত্যি মানুষ হয়ে আমাদের খুবই লজ্জা পায় আমাদের, যে আমরা মানুষ, আমরা কোথায় পৌঁছে গেছি। সামান্য যদি মৌমাছি পৃথিবীতে না থাকে, মৌমাছি যদি পৃথিবীতে না থাকে, তাহলে 1 বছরের মধ্যে সমস্ত প্রাণী পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। মানুষ একটু বুদ্ধিমান তো, মানুষকে মারা যেতে আরো 5 বছর, মোট 6 বছরের মধ্যে সবাই শেষ হয়ে যাবে। তাহলে প্রকৃতি যখন নিজেকে সংশোধন করছে, নিজেকে সংরক্ষণ করছে, আমরা প্রকৃতিকে নিয়ে ছেলে খেলা করছি। এই গাছ না থাকলে আমাদের মাটির নিচেও জল পৌঁছাচ্ছে না। আমরা পুরুলিয়ায় যেখানে মালভূমিতে টাড় এলাকায় থাকি, সেখানে 350 ফুট, 450 ফুট, এমনকি 600 ফুট নিচে জল পাওয়া যায়। জলের যে যা কষ্ট, পুরুলিয়ার লোককে বললেই বুঝতে পারবেন। মহারাষ্ট্রে দেখলাম জল কষ্ট সেই অত দূর আমাদের পৌঁছায়নি। বলছে রাস্তায় ট্রেন আসে তো ট্রেন আটকায়, ট্রেনে উঠে পড়ে ট্রেনে যে টয়লেটে ব্যবহারের যে জল, সেগুলো সেই জল নিয়ে মানুষ বাঁচছে। কি ভয়ঙ্কর অবস্থা। আমরা যদি গাছ লাগাই, তাহলে এই অবস্থা আমাদের আসবে না। আর শুধু গাছটা লাগানো না, আপনাকে পরিচর্যা করতে হবে। যতদিন না গাছটা একটা জায়গায় পৌঁছে যায়, তাকে যাতে কোনো গরু ছাগল বা অন্য কেউ নষ্ট না করতে পারে। আর এই রক্তর ব্যাপারেও একটা কথা বলি, যেহেতু এত সুন্দর একটা ক্যাম্প, আনিফ ভাই খুব সুন্দর কথা বলেছেন যে রক্ত দিতে গেলে আমি তো 3টে মানুষের প্রাণ বাঁচাচ্ছি, তার সাথে আমি নিজের প্রাণ বাঁচাচ্ছি। দেখবেন রাজু শ্রীবাস্তব বলে একজন কমেডিয়ান, আপনারা সবাই চেনেন। এরকম স্টেজে পারফর্ম করতে করতে, আমি যদিও পারফর্ম করছি না, মারা গেলেন। কে বলে একজন গায়ক পারফর্ম করতে করতে, গান গাইতে গাইতে মারা গেলেন। আমাদের আশেপাশে প্রচুর মানুষ আছে। গত মাসে একজন আমাদের বন্ধুর দাদা, 47 বছর বয়স, কলিয়ারিতে চাকরি করতেন, বাড়ি এসেছেন, ওর ভাই ওর সাথে গল্প করে গেছে, শুনছে কি হয়ে গেছে, হাসপাতাল নিয়ে যেতে যেতে শেষ। আগে আমরা শুনতাম হার্ট ফেল, ডাক্তার বাবুরা আছেন, ডাক্তার বাবুরা সময় পেতেন। এখন বলছে কার্ডিয়াক অ্যারেস্ট, 2 মিনিটে শেষ। আমাদের ভাগনা সাবিরের ভাইপো গত বছর বা আরো 1 বছর আগে মনে হয়, বিয়ে বাড়িতে খাটাখাটির পর ওর শরীর খারাপ লেগেছে, বাড়িতে গিয়ে একটা বেডে হয়তো রেস্ট নিচ্ছে, যখন ওকে পাওয়া যাচ্ছে তখন শরীরে কিছু নেই। তো এই জিনিসটা থেকে বাঁচতে গেলে আপনি রক্তদান করবেন। যদি আপনি চান যে আপনার সাথে এরকম ঘটনা, এরকম অযাচিত ঘটনা না ঘটে, তাহলে আপনি রক্তদান করবেন। রক্তদান করলে কি হবে, আপনার কখনো কার্ডিয়াক অ্যারেস্ট হবে না, আপনার শরীরে কোলেস্টেরল জমা থাকবে না, আপনার শরীরে টক্সিন থাকবে না, আপনার শরীরে ইউরিক অ্যাসিড থাকবে না। ছোটখাটো অনেক রোগ আপনার চলে যাবে। এবং বড় বড় রোগ, যদি আপনার শরীরে টক্সিন না জমা থাকে, ইউরিক অ্যাসিড যদি না থাকে, তাহলে আপনার হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ত্বকের সমস্ত রোগ তো গেলই, ক্রনিক ডিজিজ, থাইরয়েড, সুগার থেকেও আপনি বেঁচে যাবেন। এবং সব থেকে বড় ব্যাপার যেটা বললাম, কার্ডিয়াক অ্যারেস্ট, এর হাত থেকে আপনি বেঁচে যাচ্ছেন। তাহলে আপনি মানুষকে বাঁচানোর জন্য একটা খুব ভালো উদ্দেশ্য নিয়ে আপনি রক্ত দিচ্ছেন, কিন্তু তার সাথে সাথে আপনি নিজে বেঁচে যাচ্ছেন। আপনাকে ঈশ্বর বা প্রকৃতি আপনাকে এত সুন্দর একটা গিফট দিচ্ছে, এর থেকে বড় কি আর হতে পারে। আরেকটা কথা বলি, আমরা দুঃখ পাই, ক্যাম্পে রক্ত দিলাম, আমার যখন রক্ত প্রয়োজন তখন ব্লাড ব্যাংকে রক্ত পাচ্ছি না, এই বলে অনেকেই দুঃখ প্রকাশ করে। দুঃখ কখন হয়, আমরা যদি কাউকে দান করি রিটার্ন পাওয়ার আশায়। এই যে রক্তদান একটা মহৎ দান, এখানে আমি যদি রিটার্ন পাওয়ার আশায় দান করি, তাহলে কিন্তু আমার ওই ইচ্ছাটাই, আমার যে সঠিক ইচ্ছা ছিল সেটাই তো শেষ হয়ে গেল, মহৎ ইচ্ছাটাই তো শেষ হয়ে গেল। তাহলে আমি কি দান করলাম?
আমি যদি ভিখারিকে 10টা টাকা দিই, আমি কি আশা করব যে ওর কাছ থেকে আমি পাবো? আপনি কাউকে হেল্প করলেন, আমি গোলামদাকে হেল্প করলাম ওনার বিপদের সময়, আমার যখন বিপদ হলো গোলামদাকে ফোন করলাম, এটা উদাহরণ দিচ্ছি, উনি করেননি, উনি বললেন আমি ব্যস্ত আছি, অ্যাভয়েড করলেন, আমার খুব কষ্ট হলো, ওনার কাছ থেকে আমি আশা করছি, কিন্তু উপরওয়ালা আমাকে সাবিরের মারফত হেল্প করিয়েছে সেটা আমি ভুলে যাই। কেউ তো হেল্প করেছে আপনাকে, আপনি মানুষকে হেল্প করুন, আপনি ঠিক আপনার বিপদ উদ্ধার হয়ে যাবে। প্রকৃতি বলুন, ঈশ্বর বলুন, আপনাকে হিসাব ঠিক বুঝিয়ে নেবে। তো সেরকম যখন আপনারা রক্তদান করতে আসছেন একটা সৎ উদ্দেশ্য নিয়ে, অন্য কোনো মনোভাব আপনি রাখবেন না। এখন পুরুলিয়া ব্লাড ব্যাংকে সাফিসিয়েন্ট রক্ত আছে, এ পজিটিভ রক্ত ছাড়া। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা বলবেন, আমাকে ফোন করবেন যখন প্রয়োজন। এবার কি আছে, আমাদের যে থ্যালাসেমিয়া রোগী, থ্যালাসেমিয়া রোগীদের যদি মা বাবাকে আপনারা কাছ থেকে দেখেন তাহলে বুঝবেন রক্তের জন্য কত ছটফট করে। এক সপ্তাহ আগে একটা পেশেন্টের বাবার সাথে আমার কথা হয়, 3 বছর বয়স বাচ্চাটা, বলছে আপনি যদি আমাকে বলেন যা করতে হবে আমি করব, যদি বলেন মানুষকে খুন করতে হবে তবু করব, কিন্তু আমার বাচ্চাটাকে বাঁচান। মানে মানুষ কোথায় পৌঁছে গেলে এই শব্দগুলো উচ্চারণ করে বুঝুন। তো সে কষ্ট যারা ব্লাড ব্যাংকে আছে বা যারা এই রক্ত আন্দোলনের সাথে জড়িত আছে তারা বুঝে। এই থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্ত চাই। অ্যাক্সিডেন্টাল কেসে, অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তায়, কোন সহৃদয় ব্যক্তি তাকে তুলে নিয়েছে হাসপাতাল, দেখা যাচ্ছে সমস্ত রক্ত ঝরে গেছে, এবার হাতটা ব্লক হবে, সঙ্গে সঙ্গে রক্ত চাপাতে হবে, তাহলে ব্লাড ব্যাংকে স্টক চাই। প্রসূতি মায়েদের জন্য রক্ত চাই, গভীর রাতে প্রসব বেদনা উঠেছে, তাকে নিয়ে আসা হয়েছে হাসপাতালে, তার যদি রক্তের প্রয়োজন হয় তখন ডোনার কোথায় পাওয়া যাবে? তাহলে ব্লাড ব্যাংকে একটা স্টক রাখতে হবে সব সময়। তারপর যদি উদ্বৃত্ত রক্ত থাকে তখন আপনি চান সব সময় পাবেন, কার্ডেও পাবেন, বিনা কার্ডেও পাবেন। এবার আমরা যদি বলি যে আমি গেছিলাম, আমি তখন পাইনি, তখন স্টক ছিল না, সেটা আমাদের দোষ, আমরা সাফিসিয়েন্ট ক্যাম্প করতে পারিনি, আমরা রক্ত দিতে পারিনি, দোষটা তো আমাদের। আবার আপনি ক্যাম্প করুন, সেখানে রক্তের স্টকটা রাখুন, দেখবেন আপনি ঠিক রক্ত পাবেন। যাই হোক, এখানে বলার আরো অনেকেই আছেন, সর্বোপরি আয়ুব স্যার আমাদের গুরু, আমাদের আদর্শ, তাকে তো আরো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। জামিল বাবু আছেন, গোলাম দা আছেন, হানিফ দা আছেন, সাবির আছেন, কার নাম যে নেব না এখানে।